প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব। ধর্মীয় নেতাদের সব সম্প্রদায়ের মানুষকে ভয়হীন মানবিক সম্পর্ক করার আহ্বান ডক্টর ইউনূসের। পচা তরকারি কিনে না, তারপর ৮০টা ৯০টা ৬০টার নিচে পাওয়া যায় না। ৮০০-১০০০ টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। বাজারে উচ্চ মূল্যের কাছে অসহায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপ সামলাতে পণ্য সরবরাহে আমদানির বিকল্প নেই, মত অর্থনীতিবিদদের। ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ। রাজবাড়ীতে মিলছে না ড্রাইভিং লাইসেন্স। কর্মকর্তার অবর্তমানে অফিস চালান কর্মচারী, খাতা পরীক্ষা করেন দালালরা। মুন্সিগঞ্জেও বিআরটি অফিসে দালালের দৌরাত্ম্য। চামড়া শিল্পে বর্জ্য থেকে উৎপাদন সম্ভব টাইলস, বন্ডেড লেদার। বছরে বাড়তি আয় হবে 400 থেকে 500 কোটি টাকা। বর্জ্য অপসারণ পরিবেশ বান্ধব হলে বাড়বে পণ্য মূল্য, কমবে নদী দূষণ। এবং প্রেসিডেন্ট ইউন ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দক্ষিণ কোরীয়রা। পদ থেকে সরে যাওয়ার আহ্বান ক্ষমতাসীন দল প্রধানের। জরুরি বৈঠকে পিপিপি। সময় সংবাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব দিলেন ধর্মীয় নেতারা। সম্প্রতি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তারা বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ ভালো আছে, নিজেদের মধ্যে কোনো বিভেদ নেই। ভারতের গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তারা। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম জানান, ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবে জাতি। দেশের মধ্যে কত রকমের কাণ্ড। ভারতীয় গণমাধ্যমে যখন বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তখন ফরেন সার্ভিস একাডেমিতে যেন এক সম্প্রীতির মিলন মেলা। বৃহস্পতিবার বিকেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের প্রতিনিধির মেলবন্ধন জানান দেয় অসাম্প্রদায়িক বাংলাদেশের, যার নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একই পরিবারের সদস্য। ভারতীয় গণমাধ্যমের লাগাতার অপপ্রচার আর দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি সম্পর্কে করণীয় ঠিক করতে বাংলাদেশের সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ আহ্বান করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার তার আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেন আস-সুন্নাহ ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম, বুদ্ধিস্ট ফেডারেশন ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে সংলাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কথা শুনেন। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অস্থিরতা নিরসনে নিজেদের মন্তব্য তুলে ধরেন। আমাদের সবার সমান অধিকার। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ধর্মীয় প্রতিনিধিরা। তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার মধ্যে কোনো বিভেদ নেই। যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। কারো উস্কানিতে প্ররোচিত না হওয়ার আহ্বান জানিয়ে ধর্মীয় প্রতিনিধিরা বলেন, ভারতীয় গণমাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। দেশীয় উস্কানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার পরামর্শ দেন তারা। শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে, তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি ওনাকে। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। পরে উপদেষ্টা মাহফুজ আলম জানান, ভারতীয় অপপ্রচারের জবাব সম্প্রীতি দিয়ে দেবে বাংলাদেশ। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। অল্প দিনের মধ্যেই তা দৃশ্যমান হওয়ার প্রত্যাশা তার। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি। এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সংলাপ চলমান থাকবে বলেও জানানো হয় বৃহস্পতিবারের আয়োজন থেকে। অবশ্যই আছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নতুনভাবে জন্ম লাভ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা সব সম্প্রদায়ের মানুষকে ভয়হীন মানবিক সম্পর্ক গড়তে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বিতাড়িত রাজনৈতিক দলের অনেক নেতা দেশে বিদেশে বসে উস্কানি দিচ্ছেন, এতে সাড়া না দিয়ে মোকাবিলা করাই প্রধান কাজ বলেও উল্লেখ করেন তিনি। উস্কানিতে সাড়া না দেওয়া, এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের। আমরা সব দিকে ঠিক আছে, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হচ্ছে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে, তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে হয়রানি, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানির সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না, এইটা আমরা কিভাবে করতে পারি। আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক, ভয়ের সঙ্গে নাগরিক না, একটা মানবিক সম্পর্ক যেটা ভয়মুক্ত। সরকারি দেয়া হিসাবের চেয়েও বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমন দাবি করার 3 দিন পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানালো, নভেম্বরেও ধরা যায়নি পাগলা ঘোড়ার মতো ছুটে চলা মূল্যস্ফীতির লাগাম। ব্যয় বৃদ্ধির এই দৌড়ে তাই নিত্যপণ্যের বাজারে বাড়ছে সাধারণ মানুষের অসহায় আত্মসমর্পণের গল্প। ভালো তো দূরের কথা, পচা গলা সবজি কিনতেও হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় উচ্চ প্রবৃদ্ধির স্বপ্নে বিভোর না হয়ে আগামী অর্থ বছরেও ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিনা তারা, যশোর রিপোর্ট। পচা তরকারি কিনাই না, তারপর 80টা 90টা 60টার নিচে পাওয়া যায় না। বালা খাবার গেলে 100-120 টাকা লাগে, কিনতে কষ্ট হয়। মহাখালীর রেল লাইনের পাশের এই বাজারগুলো যেন চড়া মূল্যস্ফীতির বড় সাক্ষী। জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সঙ্গে না পেরে পচা গলা সবজি নিয়েও বিক্রির অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। আর যারা ক্রেতা হয়ে আসছেন এসব কিনতে, তারাও জানাচ্ছেন নিত্যদিনের ব্যয় বৃদ্ধির কাছে অসহায় আত্মসমর্পণের গল্প। এখন চলবো কেমন? আগে যে পেঁয়াজ 50 টাকা 60 টাকা পেঁয়াজ কিনতাম, 120 টাকা করে পেঁয়াজ। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। চাউলের দাম নাই, কর্ম কি করে খাম, কি করে চলম। এই গল্পের কিছুটা উঠে আসছে সংখ্যা তত্ত্বেও। বিবিএস বলছে, অক্টোবরের পর নভেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.80%। যদিও গেল সোমবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে, বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি থাকে। সার্বিক মূল্যস্ফীতি 10 থেকে 11% দেখালেও প্রকৃত অর্থে তা ছিল 15 থেকে 17%। জীবনযাপনের খরচ বৃদ্ধির হিসেব নিয়ে সরকারি সংস্থান এমন কারচুপির মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানতে আগামী অর্থ বছরে উচ্চ প্রবৃদ্ধি নয় বরং সংকোচনমুখী যাত্রা অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে কেউ প্রবৃদ্ধি নিয়ে অত বেশি চিন্তিত। যেটা হচ্ছে আমাদের স্ট্যাবিলাইজেশনের দিকে যেতে হবে। আমাদের যেমন চাহিদা সংকোচন নীতি চলছে মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরার জন্য, এটার সঙ্গে আমাদের সরবরাহ বাড়াতে হবে, সেটার বিকল্প নাই। মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার জন্য পণ্যের সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধি ছাড়া সহজ বিকল্পও নেই তাদের পরামর্শে। মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে কিন্তু আমদানি করে সরবরাহ বাড়ানোর খুব একটা বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না। শুধু কি খাদ্যপণ্য কিনতে? পরিবহন, শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও সাধারণ মানুষকে সামাল দিতে হচ্ছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপ। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী 2022 সালে করোনা এবং মূল্যস্ফীতির প্রভাবে প্রায় 27.5 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছিলেন। এখনো যারা কোনো মতে টেনে টুনে দারিদ্র্য সীমা পার করে বসবাস করছেন কিংবা মধ্যবিত্তরা, তারা লড়াই করছেন উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমে যাওয়ার সুখবর আসবে না রাতারাতি, তবে জনগণকে স্বস্তি দিতে পদক্ষেপ নিতে হবে অতি দ্রুত। জিনা তারা, যশোর, সময় সংবাদ, ঢাকা। 2 বছরেরও বেশি সময় ধরে সহকারী পরিচালক ছাড়াই চলছে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। অতিরিক্ত দায়িত্ব পালন করার কর্মকর্তা ঠিকমতো সময় দেন না বিআরটিএতে। এমন পরিস্থিতিতে একদিকে বেড়েছে দালালের দৌরাত্ম্য, তেমনি ভোগান্তি বেড়েছে সেবা গ্রহীতাদের। অভিযোগ রয়েছে ওই অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে চলছে 9/6 কর্মকাণ্ড। আশিকুর রহমানের রিপোর্ট। ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েও এখন আর চিনছেন না সেবা গ্রহীতাকে। ঘুষ দিয়েও ড্রাইভিং লাইসেন্স না পেয়ে বিআরটিএ কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার এই দৃশ্য রাজবাড়ীর। সদুত্তর দিতে না পারায় তোপের মুখে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন অভিযুক্ত ওই কর্মচারী। ভুক্তভোগীর অভিযোগ,
অভিযোগ, পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেওয়ার প্রলোভনে 3 বছর আগে 8,000 টাকা ঘুষ নেন বিআরটিএ অফিসের অফিস সহায়ক গোলাম মোস্তফা। দিনের পর দিন অফিসে ঘুরিয়েও লাইসেন্সের হদিস নেই। টাকা ফেরত চাইলেও অস্বীকার করছেন মোস্তফা। বলছিল যে পরীক্ষায় আমি পাশ করাই দেব, তুমি আমাকে 8,000 টাকা দিবা। আমি ব্যাংকে টাকা জমা দিছিলাম 3200 কয়েক টাকা, আর বাদ বাকি টাকা আমি ওকে দিয়ে দিছিলাম। এখন আমার কাজ সম্পূর্ণ হয়নি, আমার কাজ কিছুই হয় নাই। সহকারী পরিচালক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা সপ্তাহে অফিস করেন মাত্র 2-1 দিন। এ সুযোগে বেড়েছে দালালের দৌরাত্ম্য। অভিযোগ আছে ওই অফিসের কিছু অসাধু কর্মচারীর চোখ সাজসের। এমনকি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার খাতা দেখার পাশাপাশি দাপ্তরিক কাজও করেন চিহ্নিত দালালরা। ক্ষোভ ভুক্তভোগীদের। পরীক্ষায় পাশ করে থাকে, তাদের পাশ না দিয়ে সেরে যারা টাকার মাধ্যমে সাধু বাবাদরি করতেছে তাদের আর কি পাশ করা হচ্ছে। বিআরটিএ থেকে এই দালাল উচ্ছেদ করা হোক এবং যারা সাধারণ জনগণ আছি তাদেরকে এই ভোগান্তি থেকে মুক্তি করা হোক। এসব নিয়ে সদুত্তর নেই মোটরযান পরিদর্শকের কাছে। দালালকে পাশে বসিয়ে পরীক্ষার খাতা দেখলেও সাফাই গাইলেন তিনি। খাতা দেখেন না তো? আমি তো বারবার বললাম উনি খাতা দেখেননি। খাতা এখানে আমরা সদস্যরাই দেখি, কিন্তু সে রোল নাম্বারটা সিরিয়াল করতেছিল। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতির। রাজবাড়ী বিআরটিএতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এটাকে দালাল মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি। প্রতি মাসে অনলাইনে 500-র বেশি নতুন ড্রাইভিং লাইসেন্স ও 350 নবায়নের আবেদন রাজবাড়ীতে জমা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। এদিকে শতভাগ ই সার্ভিস চালুর পরও মুন্সিগঞ্জের বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম্য। আর অন্যদিকে নিয়মনীতি তোয়াক্কা না করে সড়কগুলোতে লাইসেন্সবিহীন চালক আর রেজিস্ট্রেশনবিহীন যানের দাপট। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জেলায় 1990 সাল থেকে গত 35 বছরে মাত্র 2375টি মোটরযানের রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু এর বাইরে অর্ধ লক্ষাধিক অনিবন্ধিত যান দাপিয়ে বেড়াচ্ছে। রয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতার অভিযোগ। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। নিয়মনীতির তোয়াক্কা না করে ফ্রি স্টাইলে চলছে যানবাহন। লাইসেন্সবিহীন চালক আর রেজিস্ট্রেশনবিহীন এমনকি ফিটনেসবিহীন যান চলছে দেদারসে। এমন চিত্র মুন্সিগঞ্জের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে। এসব বিষয়ে বিআরটিএর নেই কঠোর কোনো পদক্ষেপ। নভেম্বর মাসে তারা মাত্র 3টি অভিযানে 10টি মামলা করে 9,500 টাকা জরিমানা আদায় করেছে। বিআরটিএ অফিসে চালকের লাইসেন্স প্রাপ্তিতেও রয়েছে বিড়ম্বনা। অফিসটিতে 3 ধাপের মূল্যায়নে নভেম্বর পর্যন্ত চলতি বছরের 11 মাসে 1260 জন ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্য হয়েছেন। তবে 804টি লাইসেন্স কার্ড এখনো বিতরণ করা যায়নি। এর মধ্যে 678টি কার্ড প্রিন্টই হয়নি। সেবা গ্রহীতারা পড়ছেন দালালদের খপ্পরে। অনেক গাড়ির কাগজপাতি ঠিক নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, এরা গাড়ি চালায়, তাহলে এরা তো দুর্ঘটনা ঘটবেই। চিন্তাই হয় মোটরসাইকেল দিয়ে মানুষ, এগুলি দেখার মতো কোনো লোকজন নাই। যে অংশে পুলিশের উপস্থিতি কম সেই অংশের মধ্যে গাড়িগুলো বেশি ব্যবহার। কাজকর্ম করতে গেলে অনেকের দালালের হাত ধরে যেতে হয়, তো আমরা দালাল হাত ধরবো কেন? তো সেই দালাল মুক্ত করার জন্য কর্মকর্তা যারা আছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা দালালদেরকে ধরে আইনত ব্যবস্থা করেন যেন আমরা গিয়ে সুস্থ সুন্দরভাবে কাজটা করতে পারি। অভিযোগ অস্বীকার করে বিআরটিএ কর্মকর্তা বলেন, এখন সবকিছুই ঘরে বসে অনলাইনে করা সম্ভব। লোকজন না বুঝেই দালালে খপ্পরে পড়ছেন। গ্রাহককে বুঝতে হবে যে দালাল পরিহার করা, কারণ এখন যে অনলাইন বেস সার্ভিস, এতে কিন্তু অন্য কারো ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই। মিষ্টি কথা ভুলে গিয়ে সে গ্রাহকের ফাঁদে পা দেয়। কিন্তু সে যদি একটু সচেতন হয় তাহলে আমার মনে হয় না যে দালালের প্রয়োজন, দালাল সুযোগই থাকবে না দালালি করার। বিআরটিএর তথ্য মতে জেলায় 1550টি মোটর সাইকেলের নিবন্ধন রয়েছে, কিন্তু বাস্তবে এর সংখ্যা অর্ধ লক্ষাধিক। 1990 সাল থেকে এ পর্যন্ত প্রায় 35 বছরে 2375টি মোটরযানের রেজিস্ট্রেশন রয়েছে। এর বাইরে অনিবন্ধিত অনেক মোটরযানই দাপিয়ে বেড়াচ্ছে সড়কগুলোতে। মুন্সিগঞ্জের মোক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চামড়া শিল্পের বর্জ্য থেকে উৎপাদন সম্ভব, টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার। বছরে যা থেকে আয় করা সম্ভব 400 থেকে 500 কোটি টাকা। পাশাপাশি ট্যানারির বর্জ্য অপসারণ প্রকৃতি বান্ধব হলে বাড়বে পণ্যমূল্য। অর্থনীতিবিদরা বলছেন, এর মাধ্যমে শুধু নদী দূষণ কমবে এমনটাই নয়, ঘুরে দাঁড়াবে চামড়া শিল্প।
ধ্রুব ব্যানার্জির 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নিজাম ও শেখ নাহিদ। পচা গলা দুর্গন্ধযুক্ত কঠিন বর্জ্য, আছে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম মিশ্রিত তরল। ট্যানারি শিল্প ধলেশ্বরী নদীর পানি থেকে শুরু করে বায়ু সবই করে তুলছে দূষিত। অনেকেরই ধারণা পরিবেশগত দিক ছাড় দিলেও এগিয়ে যাচ্ছে চামড়া শিল্প। বাস্তবতা এমনটা নয়। উন্নত দেশগুলোতে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে প্রয়োজন হয় লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ। এ সনদ পেতে মোট 1710 নম্বরের মূল্যায়নে 300 নম্বরই থাকে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত। দেশে 2 শতাধিক কারখানার মধ্যে এ সনদ রয়েছে মাত্র 7টির, যার মাঝে সাভারের বিসিক শিল্পনগরীতে রয়েছে মাত্র 1টি। ফলে ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে স্থানান্তরের পরও ঘুরে দাঁড়াতে পারেনি চামড়া শিল্প। মাত্র 2 অর্থবছর ছাড়া কোনো বছরই পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। সঙ্গে রয়েছে পরিবেশ দূষণ। এই উভয় সংকটের সমাধান মিলবে কিসে? বিশেষজ্ঞদের মত, তরল বর্জ্যের ক্ষেত্রে একটু সচেতন হলেই নদী এবং পরিবেশের জন্য মারাত্মক ক্রোমিয়াম বর্জ্য থেকে আলাদা করে আবারও ব্যবহার সম্ভব। ওয়াটার পলিউশনটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে কস্ট ইফেক্টিভ না হলে এটাকে রিজেনারেট করা দরকার। অ্যাজ ওয়েল এজ ফাইনালি এটাকে পিউরিফাই করে এগেইন ট্রেনিংয়ে এটাকে ইউজ করা যেতে পারে। এবার আসি কঠিন বর্জ্যের কথায়। চারিদিকে কঠিন বর্জ্যের ভাগাড়, আছে দুর্গন্ধ। প্রতি বছর হিসাব মতে এখানে প্রায় 90,000 মেট্রিক টন চামড়ার কঠিন বর্জ্য জমা হয়। এগুলো দিনের পর দিন এখানে পচে গলে পরিবেশকে করে তোলে দূষিত। দূষণের এই মহোৎসবের মাঝেও সংশ্লিষ্টরা বলছেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক অবকাঠামো গড়তে পারলে প্রায় 95% বর্জ্য দিয়েই টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার সহ বিভিন্ন উপাদান তৈরি করা সম্ভব হবে, যা থেকে প্রতি বছর 400 থেকে 500 কোটি টাকা বাড়তি আয় সম্ভব। শেভিং ডাস্ট দিয়ে আমরা বন্ডেড লেদার করতে পারি, লেদার বোর্ড করতে পারি। তারপরে হচ্ছে আমরা যেটা র হাইটস থেকে জিলাটিন করতে পারি, তারপরে এটাতে ক্যাপসুলের কাভার করতে পারি। এগুলো প্রজেক্ট যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমার ডাম্পিং ইয়ার্ডের লোডটা কমে যাবে। অর্থনীতিবিদদের মত, পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় শুধু নদী দূষণই কমবে এমনটাই নয়। LWG সনদ পেলে বহির্বিশ্বে বাড়বে দেশের চামড়ার কদরও। প্রায় শতভাগ আসলে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে। উচ্চ মূল্যের পণ্য আমরা রপ্তানি করতে পারি যদি আমরা এই দেশের ভিতরে যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স সেটাকে ঠিক রাখতে পারি। আমরা শিল্পনগর তৈরি করলাম চামড়ার জন্য। এই পরিবেশগত যে কমপ্লায়েন্সের ইস্যুগুলোকে সেটা যদি অ্যাড্রেসই করতে না পারি তাহলে লাভটা কি? এবছর চামড়া শিল্পনগরীর 6টি প্রতিষ্ঠানকে নিজস্বভাবে ইটিপি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশের স্বার্থে ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক এখন 3 চাকার যানবাহনের দখলে। সংশ্লিষ্টরা বলছেন, এসব যানের কারণে মহাসড়কটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন। এগুলোর বেপরোয়া চলাচলে বিপাকে পড়েছেন বড় যানের চালকরা। অবৈধ হলেও মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে ব্যাটারি, সিএনজি চালিত অটোরিকশা ও ভ্যান চলাচল করছে প্রকাশ্যে। এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, 3 চাকার যানবাহনের জন্য মহাসড়কটিতে ঘটছে দুর্ঘটনা। অদক্ষ চালক ও ফিটনেসবিহীন এসব যানের চলাচল নিয়ন্ত্রণ করতে পারছে না কেউ। হরন দিলে বোঝে না, আইন মানে না, ইন্ডিকেটর বোঝে না, ডাইনে যাবে না বামে যাবে সেটাও বোঝে না। যখন আমরা জরা রোড থেকে বেরোই ওরা শুধু দাঁড়িয়ে থাকি। ওদের কোনো ট্রেনিং নাই, ওরা গাড়ি কিনে রাস্তায় নামে নামেই একটা বাসের সামনে যায় ব্রেক হয় না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ছোট সিএনজি অটো যেগুলো আছে এদের কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে। এই সব গাড়িগুলো বন্ধ করে দিলে মেন রোডের থেকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এই রোডে নিরাপদভাবে চলাচল করতে পারবো। হাইওয়ে ও ট্রাফিক পুলিশ বলছে, 3 চাকার যান চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলছে। প্রত্যেকটা গাড়ি আইন অনুযায়ী যে ফিটনেস, রেজিস্ট্রেশন, রুট পারমিট, বর্ণন, টেস্ট টোকেন সহ যে কাগজপত্র থাকার কথা, সবগুলো কাগজ না থাকলে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা দিচ্ছি। প্রতিদিনই প্রায় অন্ততপক্ষে 8 থেকে 10টা গাড়ি ডাম্পিং করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এদেরকে আটক করে জরিমানা করে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর মানিকগঞ্জে ছোট বড় 50টি দুর্ঘটনায় 30 জন নিহত ও 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। সামরিক আইন জারিকে কেন্দ্র করে টালমাটাল দক্ষিণ কোরিয়ার রাজনীতি। প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দেশটির জনগণ, আর তাই প্রেসিডেন্ট পদ থেকে তা সরে যাওয়া উচিত বলে মনে করেন ক্ষমতাসীন দল পিপির প্রধান হান ডং হুন।
একই মত পোষণ করেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা লি জায়ে-মিয়ং। হাতে প্ল্যাকার্ড নিয়ে সিউলের রাস্তায় দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। শুক্রবার সকাল হতে না হতেই দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায় তারা। সামরিক আইন জারি ঘিরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসন নিয়ে উত্তেজনা বিরাজ করছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। শুক্রবার দলের এক জরুরি সভায় ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান দুং হুন বলেন, ইউন ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দেশটির নাগরিকরা, আর তাই প্রেসিডেন্ট পদ থেকে তার সরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। এছাড়া মঙ্গলবার সামরিক আইন ঘোষণা করার সময় রাষ্ট্রবিরোধী অভিযোগে প্রধান রাজনীতিবিদদের গ্রেফতারের যে নির্দেশ দেন প্রেসিডেন্ট, সেই প্রমাণও গোয়েন্দাদের মাধ্যমে পিপিপি পেয়েছে বলে জানান দলটির প্রধান। প্রেসিডেন্ট স্বীকার করছেন না যে সামরিক আইন ঘোষণা করা তার ভুল ছিল। যদি তাকে সরকারি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় তবে সামরিক আইন জারির পুনরায় চেষ্টা করতে পারেন তিনি, যা কোরিয়া প্রজাতন্ত্র এবং এর নাগরিকদের বড় ধরনের বিপদে ফেলতে পারে। একই দিনে ইউনকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা লি জায়ে-মিয়ং। যিনি অসাংবিধানিক এবং বেআইনি কাজের মাধ্যমে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছেন, তাকে রাষ্ট্রীয় দায়িত্বে আমরা 1 সেকেন্ডের জন্যও থাকতে দিতে পারি না। আমাদের উচিত যত দ্রুত সম্ভব তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। এদিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউন সুক ইয়োলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তালিকায় রয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী, সাবেক সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনের নামও। তাদের বিরুদ্ধে এরই মধ্যে 2টি অভিযোগ দায়ের করেছে বিরোধী দল রিবিল্ডিং কোরিয়া পার্টি ও 59 জন পরিবেশ কর্মী। অন্তরা সেন, সময় সংবাদ। বিরোধীদের চাপে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার স্থানে তিনি বহাল থাকবেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেছেন, কয়েকদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। এর মধ্যে ফ্রান্সের গণমাধ্যমে উঠে এসেছে বেশ কয়েকজন ব্যক্তির নাম যারা থাকতে পারেন সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। এই তালিকায় রয়েছে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজনের নাম। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক জটিলতায় ভুগছে ইউরোপের দেশ ফ্রান্স। বিরোধী দলীয় আইন প্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। যোগ্য প্রার্থীর সন্ধান করছে দেশটির প্রেসিডেন্ট। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, বিরোধী বামপন্থী দলগুলোর চাপে পদত্যাগ করবেন না তিনি। প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার স্থানে তিনি বহাল থাকবেন। বলেন, খুব শিগগিরই ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর নাম। এরই মধ্যে ফ্রান্সের গণমাধ্যমে উঠে এসেছে বেশ কয়েকজন কর্তা ব্যক্তির নাম যারা থাকতে পারেন সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। তালিকার শুরুতেই যার নাম আসে তিনি হলেন 38 বছর বয়সী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বার্নিয়ের সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন লেকর্নু। তবে সম্প্রতি ম্যাক্রোর প্রতিপক্ষের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনও শোনা গেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যমগুলো। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। এরপরেই আছেন 73 বছর বয়সী ফ্রাঁসোয়া বাইরু। দেশটির রাজনৈতিক মহলে বেশ আলোচিত নাম তার। ছিলেন বিচারমন্ত্রী হিসেবেও। 2015 সালে প্যারিস হামলার সময় ফরাসি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 61 বছর বয়সী বার্নার্ড কাজেনেফ। তার প্রার্থিতা ম্যাক্রোর জন্য সোশ্যালিস্ট আইন প্রণেতাদের কাছে একটি বার্তা হতে পারে, যাতে তারা জোট থেকে বেরিয়ে আসতে পারে, কারণ দীর্ঘদিন তিনি সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন। এর পরে রয়েছে দক্ষিণাঞ্চলের হাইট ডি ফ্রান্স অঞ্চলের গভর্নর জেভিয়ার বেরট্রা। 59 বছর বয়সী সেন্ট্রাল রাইটের একজন শক্তিশালী নেতা তিনি। 2022 সালের নির্বাচনে প্রার্থিতা না পেলেও তার নাম আরও একবার আলোচনায় এসেছে। সবশেষে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী এবং বার্কলেস ফ্রান্সের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ব্যারোয়েনের নাম। তিনি 1995 সাল থেকে ট্রয়েস শহরের মেয়র। 2012 সালে ইউরোপীয় সংকটের সময় তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নাদিম মারজান, সময় সংবাদ। জ্যামাইকা টেস্টে তাইজুল নাহিদ রানার ফাইভারের মধ্য দিয়ে শেষ হলো বনেদি ক্রিকেটে বাংলাদেশে ঘটনাবহুল 1 বছর। টাইগারদের পেস বিপ্লবে গোটা বছর জুড়ে আলোচনায় ছিলেন তাসকিন, হাসান, রাহিদ রানারা। নিজেদের 2 যুগের টেস্ট ইতিহাসে এবারে প্রথম যেখানে স্পিনারদের চেয়ে প্রতিপক্ষের বেশি উইকেট নিয়েছেন পেসাররা, সংখ্যার হিসেবে যা 82টি। আগামী চক্রের ব্যস্ত শিডিউল সামনে রেখে তাই সীমারদের নিয়ে এখনই পরিকল্পনার তাগিদ পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। আলাদা যত্ন নিতে বললেন বিস্ময় নাহিদ রানার।
টেস্ট ম্যাচ জেতায় কারা? ব্যাটসম্যান কিংবা স্পিনাররা নয়, বাস্তবতা পেসাররা। গেল 2 দশকে স্পিন নির্ভর দল গড়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে জুজুর ভয় দেখিয়ে দু একটা সাফল্য ধরা দিয়েছে ঠিকই, কিন্তু তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফলাফল। গেল 2 টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে তলানিতে থাকাই যেন তারই প্রমাণ। তবে এবারের গল্পটা ভিন্ন। ভাগ্য নাকি সবসময় সাহসীদের পক্ষেই থাকে। তাই তো টিম ম্যানেজমেন্টে সেই সাহসী সিদ্ধান্ত পেস নির্ভর দল করা। আস্থার প্রতিদান কতটা দিয়েছেন সিমাররা তা তো প্রমাণ মেলে পরিসংখ্যানে। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে পেসাররা উইকেটের হিসেবে ছাড়িয়ে গেছেন স্পিনারদের। পাকিস্তান থেকে ভারত কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সর্বত্রই সিমারদের দাপট। অভিষেক বছরে এক ক্যালেন্ডার ইয়ারে 30 উইকেট নিয়ে হাসান ছাড়িয়ে গেছেন রাজীব এবাদতকেও। গেম কিন্তু বোলাররা জিতায়, সো আমাদের স্পিন কম্বিনেশন ভালো, সাথে পেস কম্বিনেশন এখন ভালো। সো আমাদেরকে চিন্তাভাবনাগুলো চেঞ্জ করতে হবে, প্যাটার্নগুলোও চেঞ্জ করতে হবে। তবে এদের মধ্যে একজন ঠিকই ব্যতিক্রম, নতুন টাইগার পেস সেন্সেশন নাহিদ রানা। ভাবা যায় একজন বাংলাদেশি নিয়মিত বল করেন 150 গতিতে। তবে বয়স আর ভবিষ্যতের ভাবনায় ইনজুরি এড়াতে নাহিদকে আরো যত্ন নেওয়ার পরামর্শ এই কোচের। ইউ ডোন্ট থিঙ্ক যে এটা একটা বোলার, হি ইজ এ গুড অ্যাসেট ফর আস। সো যখন আপনার কাছে একটা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাসেট থাকবে, আপনাকে এটা যত্ন করতে হবে। আগামী চক্রে ব্যস্ত শিডিউল টাইগারদের, টানা ম্যাচ, তাই সিমারদের বাই রোটেশন করে খেলানোর বিকল্প নেই। যেখানে আমাদের অনেকগুলি বোলার আছে, সো ফেস টু ফেস তারা খেলবে, আমরা খেলবে, রেস্ট নিবে, খেলবে, মেনটেন করে করে ওদেরকে খেলা উচিত। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে 2025 থেকে 27 চক্র শুরু করবে বাংলাদেশ, যে সাইকেলে আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। তাই তো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেস ইউনিট নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পচা তরকারি কিনাই না, তারপরও 80টা 90টা 60টার নিচে পাওয়া যায় না। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। বাজারে উচ্চ মূল্যের কাছে অসহায় সাধারণ মানুষ, মূল্যস্ফীতির চাপ সামলাতে পণ্য সরবরাহে আমদানি বৃদ্ধির বিকল্প নেই, মত অর্থনীতিবিদদের। ব্যয় সংকোচন নীতি চলার পরামর্শ। রাজবাড়ীতে মিলছে না ড্রাইভিং লাইসেন্স, কর্মকর্তার অবর্তমানে অফিস চালান কর্মচারী। খাতা পরীক্ষা করেন দালালরা। মুন্সিগঞ্জ বিআরটি অফিসে দালালদের দৌরাত্ম্য। এবং চামড়া শিল্পে বর্জ্য থেকে উৎপাদন সম্ভব টাইলস, বন্ডেড লেদার। বছরে বাড়তি আয় হবে 400 থেকে 500 কোটি টাকা। বর্জ্য অপসারণ পরিবেশ বান্ধব হলে বাড়বে পণ্য মূল্য, কমবে নদী দূষণ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।